হ্যালো, গুড ইভিনিং এভরিবডি, ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের স্ট্যাটিস্টিক্সের লাস্ট ক্লাসটা করব। আজকে যে এমসিকিউগুলো করছিলাম সেই এমসিকিউ অনেক দিন হলো, একটা সপ্তাহ, প্রায় একটা সপ্তাহ পর আবার একটা ক্লাস করছি। খুবই এখন সময়ের ক্রাইসিস চলছে, বুঝতে পারছি। সামনে পরীক্ষা এসে গেছে, তোমরা হয়তো আর একটা চ্যাপ্টারের জন্য অপেক্ষা করছো। তো আমি নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, কিন্তু তার আগে এইটার লাস্ট ক্লাসটা আজকে একটু করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি নেক্সট এমসিকিউগুলো। তা 61-র যে এমসিকিউটা আছে, অনুভূমিকভাবে থাকা একটি তারের মধ্যবিন্দু থেকে ডব্লিউ ওজনের একটি বস্তু ঝোলায় দড়িটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে এবং দড়িটির টান এত হলে ঝুলন্ত বস্তুর ভর কত? তাহলে প্রথমে তুমি যদি ছবিটা একটু এঁকে নাও, ছবিটা আঁকলেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরকম একটা অনুভূমিক দেওয়াল, সেই দেওয়ালের মাঝে এরকমভাবে একটা দড়িকে টান টান করে রাখা আছে। যখনই এর মধ্যবিন্দু থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দিবে, তখন কি হবে না, দড়িটা কিন্তু আর তখন অনুভূমিক থাকবে না। দড়িটা তখন ঠিক এইরকম একটা কোণ করে তখন কিন্তু থাকবে, ঠিক আছে? মানে এখান থেকে একটা বস্তু যখনই ঝুলিয়ে দিবে, এই বস্তুটার ওজন, মানে এখানটা ধরে নাও বস্তুটা আছে, এই বস্তুটার ওজন হচ্ছে এমজি, এমজি, ঠিক আছে? এখানে বলে দিয়েছে ডব্লু ওজন, সরি, এটা ডব্লু ওজন বলেছে, তাহলে ডব্লু ধরেই করতে হবে। ডব্লু ওজনের বস্তু ঝুলি দিয়েছে। তো এখন ঝুলি দেওয়ার ফলে এখানে কি হবে, টান সৃষ্টি হবে। আচ্ছা, কোণটা কত এটা বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি, তাহলে আমি এটা থিটা ধরে এখন করছি, পরে আমি এটা 45 ডিগ্রি বসাবো। তাহলে এইখানেও তোমার টি টান এবং এখানেও টি টান সৃষ্টি হবে। কেন বলো তো? তার কারণ এটা মধ্যবিন্দুতে ঝুলি দিয়েছে, যে মধ্যবিন্দুতে ঝুলি দিয়েছে বলেছে। তো এবার এই কোণটা যদি থিটা হয়, এই টানের তখন দুটো উপাংশ বিভাজন হবে, মানে এই বস্তুটা, ডব্লু ওজনের বস্তুটা সাম্য অবস্থায় আছে কি করে সেটা ব্যাখ্যা করার জন্য এখানে টানের দুটো উপাংশ বিভাজন করবে। একটা উপাংশ তোমার এই দিকে অনুভূমিক বরাবর, আর একটা উপাংশ এই বরাবর হবে, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি থিটা হয়, স্বাভাবিকভাবে এই কোণটা থিটা হবে। তাহলে এই বরাবর উপাংশটা হয়ে যাবে টি কস থিটা, এবং উপরের দিকের উপাংশটা হবে টি সাইন থিটা। একদম সিমিলার ওয়েতে দেখো, এই অংশটার জন্য তার উপাংশ বিভাজন করলে এই দিকের যে উপাংশটা হবে, এইটা, এই কোণটা থিটা হলে একান্তর কোণ হিসাবে এই কোণটা থিটা হচ্ছে, তাহলে এই উপাংশটা হবে টি কস থিটা, আর উপরের দিকের উপাংশটা হবে টি সাইন থিটা। তাহলে বুঝতেই পারছো, সাম্য অবস্থায় যখন আছে তখন টি কস থিটা আর টি কস থিটা সমান হয়ে যাচ্ছে, আর এখানে টি টু টি সাইন থিটা ইকাল টু ডব্লু হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন সাম্য অবস্থায় আমরা তাহলে ওইটাই লিখবো, টি কস থিটা দুটো পরস্পরকে প্রশমিত করছে, তাহলে এখানে লিখবো টু টি সাইন থিটা ইকাল টু ডব্লু। দড়ির টান দেওয়া আছে, ঝুলন্ত বস্তুর ভর বের করতে হবে। তাহলে ডব্লু যদি ওজন হয়, তাহলে ডব্লু সমান কত হবে, এমজি, এমজি এম বের করতে হবে। অতএব এম সমান কত, এম সমান টু টি সাইন থিটা বাই জি। এবার এখানে প্রত্যেকটার যদি ভ্যালু বসিয়ে দেওয়া হয়, টু এবং টি এর ভ্যালু দেখো 10√2, 10√2। কেজি ওয়েট আছে, কেজি ওয়েট এর সঙ্গে কিন্তু জি গুণ হবে, ওই যে মানে কেজি ওয়েটের সঙ্গে, কেজি ওয়েটকে তুমি নিউটনে কনভার্ট করার জন্য অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিভাইডেড বাই এটা জি। আচ্ছা, সাইন থিটা, সাইন 45 ডিগ্রি, তাহলে একবারে করে দিচ্ছি, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে বুঝতেই পারছো, এখানে যদি ক্যালকুলেশান করা হয়, দেখো এখানে √2 আর এই √2 কেটে গেল, এখানে জি আর জি কেটে গেল, তাহলে কত থাকবে না 20। তাহলে এমটা হবে 20 কেজি, 20 কেজি, অপশান সিয়েরটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে 62, এটা 20 কেজি ভরে একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে। একটি উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, অন্যটি উলম্ব রেখার সঙ্গে কত কোণে রাখলে টান ন্যূনতম হবে, ঠিক আছে? এখানে যেটা বলেছে, 20 কেজি ভর একটি বস্তুকে দুটি
দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে, মানে ব্যাপারটা একই রকম। আগের যে অঙ্কটা ছিল সেরকমভাবেই হবে, অর্থাৎ যেমন ছবিটা এঁকেছিলাম এইটা। এবারে এক্ষেত্রে দড়িটা যেমন আগে বস্তুটাকে মধ্যবিন্দুতে ঝুলানো হয়েছিল, এখানে এমনভাবে ঝুলাবো যাতে একটা উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। মানে দুটি দড়ির সাহায্যে, এখানে বলে দিয়েছে যে দুটি দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে। একটি উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণের মতো, অন্যটি উলম্ব রেখার সঙ্গে কত কোণ করবে। তাহলে এখন একটা 60 ডিগ্রি কোণ করছে, ধরো দড়িটা এইরকম কন্ডিশনে ঝুলানো হচ্ছে, আর একটা এইটা। তাহলে এই কোণটা আমি থিটা ধরে নিচ্ছি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যেমনটা আগে করেছিলাম, এখান থেকে বস্তুটা ঝুলানো হচ্ছে, তাহলে বস্তুর ওজন এটা তোমার নিচের দিকে কাজ করবে mg। আর যেমনটা এখানে উপাংশ বিভাজন করেছিলে, আচ্ছা এখানে তোমার একটা বলার আছে, সেটা কি না, একটি উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। একটি উলম্ব রেখা, মানে এটা আমি একটু ভুল করে দিলাম, এটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি হয়ে গেছে, এটা উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ কোণটা হবে এইটা, এই কোণটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে উপাংশ বিভাজনগুলো করে দিলেই হয়ে যাবে। তাহলে এইখানে তোমার টানটাকে তুমি T1 বলো, আর এখানে হচ্ছে টানটা T2। দেখো এখানে যেহেতু মধ্যবিন্দুতে টানটা মানে বস্তুটা ঝুলানো হচ্ছে না, সেই কারণে দুই অংশে তোমার টানটা কিন্তু ভিন্ন হবে। তাহলে এখানে এই টানের উপাংশ বিভাজন যদি করা হয়, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হবে। তার মানে এই দিকটা হয়ে যাবে তোমার T1 cos 60 ডিগ্রি, আর এই দিকটা হবে T1 sin 60 ডিগ্রি। ঠিক আছে, একই রকমভাবে এই T2 রূপাংশ, T2টা আমি বলেছে দড়িটি উলম্ব রেখার সঙ্গে কত কোণ করবে। আচ্ছা দুটোই উলম্ব রেখার সঙ্গে চেয়েছে, তাহলে এই থিটাটা চেঞ্জ হবে, এইখানে এই কোণটা থিটা ধরে নাও, তাহলে এই দিকটা এই কোণটা হবে থিটা। তাহলে এর উপাংশ যদি বিভাজন করো, এইটা হবে T2 sin থিটা, আর এই দিকে হবে T2 cos থিটা। তাহলে একই রকমভাবে এখানে তুমি পেয়ে যাচ্ছ T1 sin 60 ডিগ্রি ইকাল টু T2 sin থিটা। এটা একটা ইকুয়েশন, অর্থাৎ T2 sin থিটা ইকাল টু T1 sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন তুমি পাচ্ছ। আর একটা ইকুয়েশন কি পাবে, T1 cos 60 ডিগ্রি প্লাস T2 cos থিটা, এটা ইকাল টু mg। ঠিক আছে, তো এখন এই T2 ভ্যালুটা, আচ্ছা এখানে তোমার T1/2 হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু, প্লাস T2 cos থিটা, T2 cos থিটা। এখন যদি আমি T2-র ভ্যালুটা, আচ্ছা ঠিক আছে দাদা, এখানে তোমার T2 cos থিটা ইকাল টু mg। এখানে এই T1 ইকাল টু বের করে নিচ্ছি, T1 ইকাল টু বা T1/2 সমান, দেখো T1/2 সমান √3/2। এখান থেকে দেখো T1/2 এটা সমান √3, এই T2 sin থিটা বাই √3 হচ্ছে, T2 sin থিটা বাই √3 প্লাস T2 cos থিটা ইকাল টু mg, এটা আসবে। হ্যাঁ, আচ্ছা এবারে এখান থেকে T2 কমন নিয়ে নাও, T2 কমন নিলে এখানে তোমার আসবে সাইন থিটা বাই √3 প্লাস কস থিটা, এইটা ইকাল টু mg, এটা আসবে। হ্যাঁ, এখান থেকে বলেছে টান ন্যূনতম হবে অন্য দড়িটি উলম্ব রেখার সঙ্গে কত কোণ করলে, অর্থাৎ T2-র ভ্যালুটা ন্যূনতম হবে। T2 সমান বের করে নাও, T2 সমান mg ডিভাইডেড বাই তোমার আসবে mg ডিভাইডেড বাই সাইন থিটা
বাই √3 প্লাস কস থিটা, এইটি আসবে। হ্যাঁ, তো এখানটা থেকে এবারে বলো তো যে mg এটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে টি2 ভ্যালু ন্যূনতম হবে যখন এই পুরো নিচের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম হলে এখানে এর একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করে দিই তাহলেই কিন্তু ম্যাক্সিমামের শর্তটা আমরা পেয়ে যাব, কোন শর্তে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি এফ থিটা ধরে নিই, এফ থিটা ইকাল টু সাইন থিটা ডিভাইডেড বাই √3 প্লাস কস থিটা, এটা যদি ধরে নিই তাহলে কি আসবে, ডি, এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, ডি এফ থিটা বাই ডি থিটা, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সাইনের ডেরিভেটিভ হবে কস, কস থিটা ডিভাইডেড বাই √3, আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে শর্তে এটা ইকাল টু 0 হবে। মানে এটা যদি, যেহেতু টি2 ম্যাক্স তোমার হচ্ছে মিনিমাম হবে, টি2 মিনিমাম হলে মানে টি2 ইকাল টু মিনিমাম, মিন হলে ডি এফ থিটা বাই ডি থিটা ইকাল টু 0 হবে। তাহলে এখানে যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কি আসছে দেখো, তোমার কস থিটা বাই √3 ইকাল টু সাইন থিটা আসছে, তার মানে ট্যান থিটা ইকাল টু 1/√3, ট্যান থিটা ইকাল টু 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, তার মানে থিটা ইকাল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তো থিটা ইকাল টু 30 ডিগ্রি হলে তোমার টানটা ন্যূনতম হবে, বুঝেছ? অর্থাৎ অপশান এটা হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে আর একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা তোমার বলেছে টানের মান কত হবে ওই তারে, মানে কোনটা, কোন তারে, এই টি2, যে এই টি2র ভ্যালুটা কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, টি2র ভ্যালুটা কত হবে এটা বের করার জন্য আমি যদি এই সমীকরণটা করি, আচ্ছা এখানে তো আবার টি1 ভ্যালু জানা নেই, তাহলে এই সমীকরণটাই অ্যাপ্লাই করতে হবে, এই 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে টি2র ভ্যালুটা বের করার জন্য এখানে এমজি, এমটা কত দেওয়া আছে বলো, এমটা 20 কেজি বলা আছে, তাহলে 20 ইন্টু জি, ঠিক আছে, যে কেজি ওয়েটে আছে, তাহলে 20 ইন্টু জি করে দাও, তাহলে 20 ইন্টু জি ডিভাইডেড বাই সাইন, তোমার হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তার মানে 1/2√3 প্লাস কস 30 ডিগ্রি মানে √3/2, তাহলে এইটা দেখো তোমার হাফ যদি কমন নিয়ে নিই তাহলে উপরে আসছে 40 ইন্টু জি ডিভাইডেড বাই, এখানে হবে 1/3 প্লাস √3, তার মানে 1 প্লাস 3/√3, তাহলে উপরে আসছে √3, তার মানে এটা হচ্ছে 4, তার মানে 10, অর্থাৎ 10√3 ইন্টু জি, অর্থাৎ 10√3 তোমার হচ্ছে কেজি ওয়েট, 10√3 কেজি ওয়েট, 10√3 তো নেই গো, 20√2 আছে, তাহলে কি হলো, √3টা কোথায় গেল, 63, এটাই তো হওয়ার কথা। 20 কেজি ওয়েট আছে, আচ্ছা √3 কি কাটবে, এইটা তোমার কাটার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। উত্তরটা আমি কিন্তু চেক করলাম, এটা কিন্তু এইটাই আসবে, যেটা বের করলাম 10√3 ইন্টু জি, অর্থাৎ 10√3 তোমার কেজি ওয়েট, 10√3 কেজি ওয়েট, ঠিক আছে, এটা সম্ভবত এর সঙ্গে √3 থাকবে। অপশান সি এরটা তবে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 64 অঙ্কটা যেটা আছে এটাও তোমার ওই একই রকম অঙ্ক, মানে পরপর 3টে একই রকম অঙ্ক, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি, তোমরা করবে। হ্যাঁ, একদম সেম প্রসেসে, এখানে তোমার এই যে দুটো
বলেছে পুলির উপর দিয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে দড়িটা প্রথমে ধরো এরকমভাবে ছিল, আমি ছবিটা একটু এঁকে দিচ্ছি। এইরকম ধরো দুটো পুলির উপর দিয়ে দড়িটা গেছে, আর এইখানে দুটো ওয়েট ঝুলানো আছে, মানে এখানে টান টান হয়ে আছে। ডাব্লু ওজনের, এখানেও ডাব্লু আর এখানেও ডাব্লু ওজনের দুটি বস্তু ঝুলছে। সুতোর মাঝখানে √2 ডাব্লু ওজনের তৃতীয় একটি বস্তুকে ঝুলানো আছে। অর্থাৎ এখানে যখনই বস্তুটাকে ঝুলিয়ে দিবে তখন দড়িটা ঠিক এইরকম কন্ডিশনে হয়ে যাবে, যেমনটা আগে করেছিল আর কি, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও তোমার টান টি হবে আর এখানেও টান তোমার টি হবে। ঠিক আছে, দিয়ে যেমন উপাংশ বিভাজন করেছিলে, এখানে তোমার থিটা ধরে নেবে, এটাও থিটা অনুমিকের সঙ্গে, এটা বলেছে তখন সুতোটি উলম্ব রেখার সঙ্গে, সরি এক্ষেত্রেও তোমার একই রকম উলম্ব রেখার সঙ্গে কোনটা চেয়েছে। তাহলে উলম্ব রেখার সঙ্গে কোণ বলেছে, মানে তাহলে এইটা যদি উলম্ব রেখা হয় তাহলে এর সঙ্গে এই কোণটা হবে থিটা। তাহলে এইখানে তোমার যদি যে বস্তুটা ঝুলানো হচ্ছে এটার ওজনটা হচ্ছে তোমার বলে দিয়েছে √2 ডাব্লু। ঠিক আছে, √2 × ডাব্লু। তাহলে এর ওজনের উপাংশ এখানে ভেঙে দিবে এবারে, যেমনভাবে আগে ভেঙেছিলে এইটা আর এইটা, আর এই দিকেও উপাংশ বিভাজন করবে। তাহলে এইটা উলম্ব রেখার সঙ্গে কোণ থিটা করলে এই কোণটা থিটা হবে, এইটারও থিটা হবে। দিয়ে যেমনভাবে ভেবেছিলাম, মানে এই দিকের উপাংশ বিভাজন করবে, মানে এটা কস থিটা, এটার জন্য কস থিটা হবে, মানে 2t cos থিটা = √2 ডাব্লু, আর সাইন থিটা, এই দুটো পরস্পরকে প্রশমিত করছে। ঠিক আছে, ওইটা থেকে এইখানে t = ডাব্লু হবে, মানে t = ডাব্লু। এইটা একটা কন্ডিশন দিয়ে তুমি অঙ্কটা করো, আশা করি পারবে। দেখো না কি হয়। আচ্ছা, নেক্সট 65-র যে অঙ্কটা আছে এটা সাম্যাবস্থার অঙ্ক। এখানে যেটা বলছে যে একটি বিন্দু বস্তুর উপর 3টি বল প্রযুক্ত হচ্ছে, 5 নিউটন, 12 নিউটন এবং 13 নিউটন ক্রিয়া করে। তাহলে বস্তুটিকে সাম্যে রাখে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ, প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো, তোমরা যে সাম্যাবস্থার শর্ত পড়েছিলে সেখানে দুটো শর্ত ছিল। একতলীয় বল যতগুলো প্রযুক্ত হবে প্রত্যেকটার বীজগাণিতিক সমষ্টি 0 হবে। অর্থাৎ এখানে যদি তোমার একটা বিন্দু ভর কল্পনা করা হয়, এখানে একটা বস্তু আছে, সেইখানে তোমার যদি এরকমভাবে একটা বল প্রযুক্ত হয়, ধরো এইটা তোমার 5 নিউটন বল প্রয়োগ হলো, আর এই দিকে তোমার প্রয়োগ হলো 12 নিউটন বল। ঠিক আছে, তাহলে এই বস্তুটা তখন এই বরাবর চলে যেতে চাইবে, এটা যেটা ভেক্টরে পড়েছে লব্ধি বলটা। তাহলে আমি যদি 13 নিউটন বলটা ঠিক এই দিকে প্রয়োগ করি, তাহলে তখন কি হবে, এই দুটো বলের লব্ধি, অর্থাৎ এই যেটা বেরোচ্ছে এইটা এই লব্ধির সঙ্গে 13 নিউটন সমান হবে। তার মানে কি, তখন এই তিনটে বলের ক্রিয়াতে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ তোমাকে এটা ভেক্টরের ফর্মুলা অনুযায়ী যদি করো, তাহলে আমি ধরে নেব যে প্রথম দুটো বল অর্থাৎ 12 এবং 10, এই 12 এবং 5 এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে সেক্ষেত্রে আর ভেক্টর সমান যেটা পড়েছিলে r² সমান a² মানে p² প্লাস q² প্লাস 2pq cos থিটা। তাহলে এখানে আর কত হবে বুঝতেই পারছো, 13। তাহলে এটা হবে 13², এটা লিখলাম, এটা 5², এটা লিখলাম 12², এটা লিখলাম 2 × 5 × 12 × cos থিটা। তাহলে এখান থেকে থিটা বের করে নিতে পারবে। তাহলে এটা 169, এটা হবে 25, প্লাস এটা হবে 144, প্লাস 5 × 10, এটা হবে 120 × cos থিটা। তাহলে এই দুটো যোগ করলে 169 হবে, এটাও 169 কেটে যাচ্ছে, অর্থাৎ cos থিটা এটা = 0 হবে। তার মানে cos 90 ডিগ্রি, তার মানে থিটা = 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে অপশান তোমার সি এরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা পাবে 66, একটি বিন্দু বস্তুর সাম্যের জন্য, মানে একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা বলে দিলাম যে বস্তুর উপর ক্রিয়াশীল যতগুলো বল প্রযুক্ত হবে অর্থাৎ একতলীয় বলের বীজগাণিতিক সমষ্টি 0 হতে হবে। তাহলে এখানে যে অপশানগুলো বলেছে, কোণাটি ত্বরণ থাকা প্রয়োজন, ত্বরণ থাকলেই লব্ধি বল প্রযুক্ত হবে, এটা বুঝতেই পারছো, নিউটনের গতিসূত্রেতে পড়েছো তোমরা।
যে যখনই কণাটা ত্বরণ থাকবে তার মানেই তার উপর কিন্তু একটা লব্ধি বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, একটি নিট অশূন্য বল বস্তুর উপর ক্রিয়া করা উচিত। তাহলে নিট অশূন্য, অশূন্য মানে যেটা শূন্য নয়, তাহলে নিট বল প্রযুক্ত হচ্ছে, তাহলে কণাটি ত্বরণ থাকবে, তাহলে সেটাও কিন্তু সাম্য থাকছে না। কণাটির উপর ক্রিয়ারত লব্ধি বল শূন্য হওয়া উচিত। তাহলে এই অপশানটি হবে অপশান সি এরটা। ঠিক আছে, আর বস্তুর ভর কখনোই তো শূন্য হবে না, তাহলে অপশান সি এরটা হবে 66। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা আছে, একটি বস্তু সাম্যে রাখতে পারে না এরূপ তিনটি বলের মান। তাহলে বুঝতেই পারছো এইটা একদম সেম, এই যে অঙ্কটা করলাম, এই যে কনসেপ্ট, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তিনটে বলকে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটে বাহু দ্বারা প্রকাশ করবে, মানে যাতে দুটো বাহুর যোগফল অপরটার সমান এবং বিপরীত, সরি, একই ক্রমে গৃহীত যে দুটো বাহু ভেক্টর যোগফল তৃতীয়টার বিপরীত হবে আর কি। ঠিক আছে, তৃতীয়টা হচ্ছে লব্ধি নির্দেশ করবে। তাহলে এখানে তোমাকে সেই রকম ভাবে ভাবতে হবে এই তিনটে বলের মধ্যে কোন দুটো বল, আমার সম্ভবত এইটা মনে হচ্ছে হতে পারে 9 আর এটা 25, 9 আর 25 যোগ করলে, না এটা হবে না। এখানে তোমার যদি এইটা করো 16 আর 64, হ্যাঁ এইটা হবে। দেখো, এটা 16 আর 64 যোগ করলে কত হচ্ছে, এটা ওই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হবে তো, আগেরটা তো দেখলে তোমরা। তাহলে এক্ষেত্রে দুটো একটা অতিভুজ হবে আর অপর দুটো হচ্ছে ভূমি আর লম্ব হতে হবে। তাহলে এইটা যদি তোমার 4 আর এটা যদি 6 হয়, তাহলে এটা কত হচ্ছে, এইটা হবে রুট ওভার অফ 6 স্কোয়ার মানে 64, আর প্লাস 16, না সরি 64, 6 স্কোয়ার তো 36 হবে, 36 প্লাস 16, না এটাও কিন্তু হচ্ছে না, আমার তো ভুল ধরা হয়ে গেছিলো। 64 আর 8 ভেবে নিয়েছিলাম, 8 8 64 আর 36, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এখানে এইটা যদি করা হয় 4 আর 9, 9 4 13, আচ্ছা 4 আর 16 20, তাও হচ্ছে না। এটা যদি করি 81 আর 25, না এটা নয়, 12 আর 25, 12 144, তাও তো হচ্ছে না গো, কোন অপশানটা হবে? দেখো বইয়ে এখানে উত্তর দেওয়া আছে অপশান সি, তাহলে অপশান সি হতে হলে এইটা কিন্তু 13 হতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 5 আর 12 যেমন আগের অঙ্কটা করেছিলাম সেই রকম ভাবেই 13, 5 আর 12, ঠিক আছে, তাহলে সাম্যাবস্থা সৃষ্টি করবে। তাহলে এটা কিন্তু 13 হতে হবে, তবেই এই অপশানটা হবে, নাহলে একটাও হবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা প্রিন্টিং মিস্টেক আছে আমার মনে হয়, তাহলে এটা 13ই হতে হবে। আচ্ছা, তারপরে 68 বলেছে তিনটি একতলীয় বল একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে সাম্যে রাখে, এদের ক্রিয়া রেখা। তাহলে ক্রিয়া রেখা কি হতে হবে, তিনটি একতলীয় বল এটা একই সমতলে থাকতে হবে এবং একটা বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, তাহলে পরস্পরের সমান্তরাল এটা হবে না, একটা বিন্দুতে মিলিত হয় এটা হবে, এবং সমান্তরাল না, এখানে তোমার একতলীয় হতে হবে, পরস্পরের সমান্তরাল অথবা একটি বিন্দুতে মিলিত হয়, পরস্পরের সমান্তরাল নাও হতে পারে, কিন্তু একটি বিন্দুতে মিলিত নাও হতে পারে না, তাহলে একটা বিন্দুতে মিলিত হতে হবে। ঠিক আছে, তিনটি একতলীয় বল একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে সাম্যে রাখে, রেখা একটা বিন্দুতে মিলিত হতে হবে এবং একতলীয় হতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু এটা হবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা কিন্তু হয়, এটা সমান্তরাল যদি হয় তাহলেও কিন্তু হবে। কিরকম, দেখো এই বস্তুটার উপর তুমি যদি এইদিকে একটা বল প্রয়োগ করো, এইদিকে একটা বল প্রয়োগ করো, তাহলে স্থির অবস্থায় থাকছে। আবার যদি এইরকম ভাবে বল প্রয়োগ করো, তাহলে দুটো বলের লব্ধি তোমার হচ্ছে তৃতীয়টার সমান বিপরীত যদি হয়, তাহলেও তো বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, তার মানে কিন্তু সমান্তরাল হলেও হবে এবং একটি বিন্দুতে মিলিত হবে, মানে একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, এটা কিন্তু অবশ্যই হবে, তবেই, না হলে সাম্য অবস্থায় থাকবে না। ঠিক আছে,
আচ্ছা, এর পরেরটা যেটা বলেছে 30 কেজি ভরের একটি বালক একটি সমতল নৌকার উপর দাঁড়িয়ে আছে, তীর থেকে ওর দূরত্ব 20 মিটার। ঠিক আছে, একটু ছবিটা যদি আঁকো তাহলে এরকম ভাবে হয়। ছবিটা আঁকলে এরকম হয়, ধরো এইরকম জায়গায় বালকটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরকম দাঁড়িয়ে আছে। কোথায়? এইখানটা হচ্ছে ধরে নাও তোমার হচ্ছে নদীর তীর, এই জায়গাটা তীর ধরে নাও, এটা ও বিন্দু। আচ্ছা, 30 কেজি ভর একটি বালক, এই বালকটার ভর এম সমান 30 কেজি, এটা দেওয়া আছে। সমতল নৌকার উপর দাঁড়িয়ে আছে, তীর থেকে ওর দূরত্ব হচ্ছে 20 মিটার, মানে এখান থেকে ওই বালকটির দূরত্ব 20 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, সে তীরের দিকে নৌকার উপর 8 মিটার দূরত্ব হেঁটে থামলো, মানে ধরে নাও এখান থেকে সে 8 মিটার চলে এসছে, অর্থাৎ এইরকম জায়গাকে সে হেঁটে চলে এসেছে। এই দূরত্বটা কত? এটা কিন্তু 8 মিটার। ঠিক আছে, তাহলে নৌকার ভর এটা দেওয়া আছে, নৌকার ভর ক্যাপিটাল এম সমান 120 কেজি। তাহলে তীর থেকে বালকটির দূরত্ব কত হবে? তাহলে এখানে হয়তো ভাবতে পারো তীর থেকে বালকের দূরত্ব খুব ইজিলি আমরা বের করে নিতে পারবো, এটা 20 মাইনাস 8 করে দিলেই তো হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি তো সেটা হয় না। কি হয়? এটা নিউটনের গতিসূত্রেও করেছো বা এইখানেও করবে। তোমরা জানো যে যখন এই বালকটা এই তীরের এখানে ছিল তখন ভরকেন্দ্র সামথিং ধরে নাও এই জায়গায় ছিল, নৌকা এবং ব্যক্তি মিলে যে ভরকেন্দ্রটা সে ধরে নাও এখানে ছিল। এবারে যখন বালকটা এইদিকে চলে আসবে তখন কি হবে? ভরকেন্দ্র শিফট করবে, তার মানে কি ভরকেন্দ্র যদি এদিকে সরে চলে আসে তাহলে নৌকা তখন কি হবে না পিছনের দিকে পিছিয়ে যাবে। তাহলে ভরকেন্দ্র পথ সরণটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে, ভরকেন্দ্রের সরণ। আমি ধরে নিচ্ছি এখানে তোমার প্রত্যেকের যদি বেগটা বের করে নেওয়া যায় তাহলে আরো ইজি হয়ে যাবে। বেগটা হচ্ছে কি না, এখানে বালকের বেগ সেটা 8/t হচ্ছে, বালকের বেগটা 8/t, এটা v1। নৌকার বেগটা বের করে নিতে পারবো কিভাবে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। নৌকার বেগ এটা যদি ক্যাপিটাল ভি হয় তাহলে ক্যাপিটাল ভি সমান কত? ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল এম ইকাল টু স্মল এম ইন্টু স্মল ভি, মানে এখানে v1 ধরেছিলাম। তাহলে এখান থেকে ক্যাপিটাল ভি সমান কত হবে? ছোট এম বাই বড় এম ইন্টু ছোট v1। অর্থাৎ এক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই ভ্যালু বসিয়ে দাও না, এটা 30 আর এটা হচ্ছে 120 ইন্টু v1, v1টা কত? 8/t। আচ্ছা, এটা তোমার 1/4, 1/4 হচ্ছে, এটা কেটে গেলে 2/t। তার মানে এখানে নৌকার সরণ হচ্ছে 2 মিটার, নৌকার সরণ 2 মিটার, তার মানে নৌকাটা 2 মিটার কিন্তু এদিকে সরে গেছে, নৌকাটা 2 মিটার এইদিকে সরে গেছে। তাহলে ব্যক্তিটার মানে বালকটার অরিজিনাল সরণ কত হলো? দেখো, যদি নৌকাটাকে স্থির ধরা হয় তাহলে সে 8 মিটার সরে এসছে। ঠিক আছে, কিন্তু একই সঙ্গে সে কি হয়েছে না নৌকাটা এদিকে সরে গেছে। তাহলে বালকের নিট সরণ কত? তাহলে 8 - 2, ঠিক আছে, তার মানে 6, 6 মিটার হচ্ছে বালকটার নিট সরণ। ঠিক আছে, নিট সরণ। তাহলে দূরত্ব কত হবে? 20 থেকে 6 বাদ যাবে, 14। দেখো এটা কিন্তু উত্তরটা 14ই হবে। হুম, আর এই বইয়ে উত্তরটা ডি এরটা দেওয়া আছে, ডি এর যে ক্যালকুলেশনটা করে দেখলাম এটা 14-র কাছাকাছি উত্তর আসছে, এক্সাক্ট কিন্তু 14 নয়। আমি এইখানের যে অঙ্কটা করলাম এটা কিন্তু তোমার ওই নিউটনের গতিসূত্রে যে নৌকার অঙ্কটা ছিল, দেখবে তোমাদের হর্সের মধ্যে আছে এই অঙ্কটা, তো সেই কনসেপ্ট অনুযায়ী করলাম। আর এখানে এরা ঠিক কোন লজিকে করেছে এইখানের এই ক্যালকুলেশনটা, এটা ভরকেন্দ্রের কোনো স্থানান্তর ধরে, ভরকেন্দ্রের তো কোনো সরণ হবে না, মানে তীরের সাপেক্ষে ভরকেন্দ্রের সরণটা শূন্য হয় আর কি।
তীরের সাপেক্ষে মানে এই ও বিন্দুর সাপেক্ষে ভরকেন্দ্র যেখানে ছিল সেখানেই থাকবে, দূরত্বটা একই থাকবে। তাহলে ব্যক্তিটা সরে আসলেও 8 মিটার, কিন্তু অরিজিনালি সে সরে আসছে 6 মিটার। ঠিক আছে, তাহলে 6 মিটার যদি সরে আসে, তার অরিজিনাল ডিস্টেন্স ছিল প্রথমে 20, তাহলে এখন 20 থেকে 6 বাদ দিলেই 14ই হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডিএরটা এখন আপাতত করে রাখো, কিন্তু যেভাবে ক্যালকুলেশনটা করলাম এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, মানে আমি ধরে নিচ্ছি টি সময়ে এসে এখানকে এসেছে, তাহলে টি সময়ে বেগটা বের করে নিয়েছি ব্যক্তির, আর নৌকার বেগটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বের করে নিলাম। তাহলে এখানে যেহেতু ভি ইকাল টু 2/t হচ্ছে, তাহলে সরণটা কত, নিশ্চয়ই 2 মিটার। ঠিক আছে, নৌকাটা সরে গেছে 2 মিটার, ওইদিকে সরে গেছে, তো স্বাভাবিকভাবেই বালকটাও 2 মিটার ওদিকে সরে যাবে। সেই জন্য বালকের অরিজিনাল সরণ 8 মিটার হলেও এখানে 2 মিটার নৌকো সরণের জন্য 6 মিটার হয়েছে। ঠিক আছে, তা এখানে এবারে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা পারবে সবগুলোই, শর্ট অঙ্ক আছে। ছোট ছোট যে অঙ্কগুলো আছে এগুলো, যেমন 72 অঙ্কটা, পিং পং বল জলে খাড়া পাড়ার উপর ভাসমান অবস্থা রয়েছে, বলটির সাম্য কী হবে? এটাও সুস্থির সাম্য হবে। কেন হবে? কারণ এটা তো যতক্ষণ জলের ফোয়ারাটা এরকমভাবে পড়বে, এইভাবে যখন জলের ফোয়ারাটা উঠবে, তো সেক্ষেত্রে সে তো তার উপর একটা বল প্রয়োগ করবে, কন্টিনিউয়াস বল প্রয়োগ করবে, তো স্বাভাবিকভাবে সে সুস্থির অবস্থায় ভাসবে। আর মই দেওয়ালে ঠেকানো আছে, কোথায় দাঁড়ালে মইটি পিছলে পড়ার সম্ভাবনা বেশি? এটা কমন সেন্স, তো সবাই জানো। সবচেয়ে উপরের পাদানিতে, যত উপরে থাকবে তত স্লিপ করার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তারপরে একটি বস্তু খাড়াভাবে উপরের দিকে ছুঁড়লে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটি মুহূর্তের জন্য স্থির অবস্থায় আসে, ওই সময় কোন ধরনের সাম্য অবস্থা থাকে? ঠিক আছে, তাহলে এটা তো কোনো সাম্য থাকবে না, কারণ ও কী হবে, ক্ষণিকের জন্য স্থির হলেও সে তো আবার নিচের দিকে পড়ে যাবে, তাই না? তো সেই জন্য এটা সাম্য অবস্থায় থাকে না। একটা লরিকে দাঁড় করিয়ে রাখা হলো, লরিটি কোন সাম্যে আছে? আচ্ছা, দাঁড় করিয়ে রাখা হয়েছে বলতে কোথায় দাঁড় করিয়ে রেখেছে সেটা একটু ভাবতে হবে। এখানে যদি অনুভূমিক তলের উপর রাখা থাকে তাহলে সেটা সুস্থির সাম্যে থাকবে, আর যদি এটা নদতলের উপর তুমি দাঁড় করে রাখো, মানে নদতলযুক্ত কোনো রাস্তার উপর যদি দাঁড় করে রাখো ব্রেক করে, তাহলে সেটা অস্থির সাম্যে থাকবে। ঠিক আছে, তাহলে এটা কীভাবে দাঁড় করে রেখেছে সেটা কিন্তু বলে দিলে ভালো হতো। আচ্ছা, কোনটি অস্থির সাম্য নয় বলেছে? অস্থির সাম্য নয়, আঙুলের উপর খাড়াভাবে রাখা লাঠি, এটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। খাড়াভাবে বসানো ডিম, এটাও উল্টে যেতে পারে, মানে এটাও অস্থির সাম্য, এটাও অস্থির সাম্য। শীর্ষবিন্দুর উপর দাঁড় করানো শঙ্কু, এটাও অস্থির সাম্য। তাহলে এক্ষুনি করলে জলের ফোয়ারা সুস্থির সাম্য, এটা করবে আর কি। তাহলে এরকমভাবে এখানে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো করবে, খুব ইজি কোশ্চেন। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি আমি, আর এটা এক্সটেন্ড করছি না, পরের ক্লাসগুলো করব পরের চ্যাপ্টারতে। ঠিক আছে, গুড নাইট এভরিবডি, থ্যাংক ইউ।